ওয়েলকাম টু মক টক্স বাংলা। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে মাত্র একটি কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। আমার এই চ্যানেলটি আমি শুরু করেছিলাম ভারতের যে সমস্ত গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক মুভমেন্ট সেগুলো সম্পর্কে আপনাদেরকে আপডেট রাখবো বলে। তাই আমি ভিডিওগুলো বানিয়ে থাকি আপনাদের উদ্দেশ্যে। ভিডিওগুলি আপনারা পুরোটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। জঙ্গিদের পাশে বসিয়ে হাসছেন পাকিস্তানের মন্ত্রীরা, আর রাজনাথ সিংহের কণ্ঠে হুঁশিয়ারি শোনা যাচ্ছে নৌসেনা নামালে এবার চার টুকরো হয়ে যাবে পাকিস্তান। আজকের ভিডিওতে চলুন বিশ্লেষণ করব কিভাবে পাকিস্তানের মুখোশ খুলে গেল তাদের নিজেদের বক্তব্যেই। দেখুন, শুনুন, ভাবুন, সঙ্গে থাকুন মক টক্স বাংলার। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম পর্ব, যেখানে আমরা দেখব রাষ্ট্রীয় আসনে জঙ্গি বসালো পাকিস্তান। ঘটনাটি ঘটল 28শে মে, অর্থাৎ যে দিনটি পাকিস্তান ইয়ৌমি তাকবীর অর্থাৎ তাদের পারমাণবিক শক্তির গর্বের জন্য উদযাপন করে থাকে। আজকের সেই গর্বের দিনটি পাকিস্তানের আন্তর্জাতিক লজ্জার দিন হিসেবে পরিণত হলো। কিন্তু কেন লজ্জার দিন হিসেবে পরিণত হলো? আসলে ঘটনাটি ঘটেছে এমন একটি কারণে যেটি জানলে আপনারাও অবাক হবেন। ঘটনাটির আসল কেন্দ্রে রয়েছে পাকিস্তানের খাদ্যমন্ত্রী মালিক রশিদ আহমেদ খান এবং পাঞ্জাব প্রদেশের স্পিকার মালিক মুহাম্মদ আহমেদ খান। তারা একই মঞ্চের মধ্যে পাশে বসিয়ে রেখেছেন লস্কর ই তৈয়বা নেতৃত্বে থাকা টপ মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের। তাদের মধ্যে ছিলেন তালা সঈদ, যিনি 26/11 হামলার মূল চক্রী হাফিজ সঈদের ছেলে, ছিলেন সইফুল্লাহ কাসুরি, তিনি হলেন পেহেলগাঁও হামলার মূল চক্রী, এবং ছিলেন আমির হামজা, যিনি কট্টর মৌলবাদী প্রচারক ও লস্করের মুখপাত্র। হাফিজ সঈদের মতো মানুষ 24 কোটির প্রতিনিধি, এটি বললেন পাকিস্তানের খাদ্যমন্ত্রী। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়াচ্ছে সরকার স্বীকার করেই নিয়েছে জঙ্গিরাই পাকিস্তানকে রক্ষা করছে। এমনকি সইফুল্লাহ কাসুরি মঞ্চে উঠে বললেন, আমার নাম গোটা দুনিয়া জানে, আমাকে যে দোষী বলা হচ্ছে সেটাই তো আমার প্রমাণ যে আমি গুরুত্বপূর্ণ। একই মঞ্চে বসেই সে আবার পেহেলগাঁও হামলার জন্য গর্বও করেছেন। এটা শুধু ভারতের বিরুদ্ধে নয়, গোটা সভ্যতার মুখে একটা চপেটাঘাত। এটাই কি পাকিস্তানের রাষ্ট্রনীতি? 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে আমরা দেখতে পেলাম টিআরএফের 4 জন জঙ্গি নিরস্ত্র 26 জন সাধারণ মানুষকে গুলি করে মারে। তাদের পথ দেখিয়ে নেয় এক স্থানীয় কাশ্মীরি যুবক, যার পরিচয় গোপন রয়েছে। এই হামলার মূল পরিকল্পনাকারী ছিল সাইফুল্লাহ কাসুরি, লস্করের ছায়াতলেই যার প্রশিক্ষণ। এই ঘটনার জবাব দিতেই শুরু হয় অপারেশন সিঁদুর। ভারতীয় সেনা নির্ধারিত টার্গেটে গোপনে অভিযান চালায়। এটি কোনো মিডিয়া হাইপ নয়, ছিল নিঃশব্দ একটা যুদ্ধ। এই অপারেশনের অংশ ছিল বায়ুসেনা, স্থলবাহিনী, নৌসেনা। 3 দিক দিয়েই তারা পাকিস্তানকে ঘিরে ফেলে। লক্ষ্য থাকে রাওয়ালপিন্ডি এয়ারবেস, গুজরানওয়ালা কমান্ড পোস্ট, মুলতান ফ্লাইং স্কোয়াড, বেলুচিস্তান র্যাডার চৌকি সহ মোট 11টি গুরুত্বপূর্ণ ঘাঁটি। আর সবচেয়ে ভয়ঙ্কর চমক ছিল ব্রহ্মস মিসাইল স্ট্রাইক, যার ফলে পাকিস্তান একেবারে নাজেহাল হয়ে গিয়েছিল। কিন্তু পাকিস্তান বারবার সেটা স্বীকার করতে অস্বীকার করে। কিন্তু এবার দেখা যাচ্ছে আজারবাইজান সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলছেন, আমরা ঠিক করেছিলাম 10ই মের সকালে পাল্টা হামলা করব, কিন্তু ভারত আগেই ব্রহ্মস মিসাইল দিয়ে আমাদের ঘাঁটিগুলোকে উড়িয়ে দেয়। তিনি আরও বলেন, আমাদের রণকৌশল তখনই ভেঙে পড়ে রাওয়ালপিন্ডি বিমানবন্দর, মুলতান ঘাঁটি যখন সব তছনছ হয়ে যায়। এই বক্তব্য ভারতের কূটনৈতিক জয়ের সবচেয়ে বড় একটা প্রমাণ। অপারেশনের পর ইসলামাবাদ হটলাইন থেকে ফোন আসে দিল্লিতে, সংঘর্ষ বিরতির জন্য অনুরোধ জানানো হয়। ঠিক তখনই পাকিস্তান আবার সীমান্তে গোলাবর্ষণ শুরু করে। ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই সাব বলেছিলেন, যদি ফের লঙ্ঘন করা হয় সংঘর্ষ বিরতি, তাহলে প্রতিটা আঘাতের জন্য জবাব দেয়া হবে, কারণ সেনাদের পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। এটা ভারতের একটি নতুন কূটনীতি। সেই কূটনীতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে ভারতের সংযম রয়েছে, কিন্তু শক্তি দেখাতেও কোনো দ্বিধাবোধ করছে না ভারত। কারণ রাজনাথ সিং এবার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন 8ই মে রাতের অন্ধকারে 36টি যুদ্ধ জাহাজ আরব সাগরের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের লক্ষ্য ছিল করাচি বন্দর ধ্বংস করে দেওয়া। কিন্তু শেষ মুহূর্তে দিল্লি থেকে সিদ্ধান্ত নেয় এইবার নয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, 1971 সালের 2 টুকরো হয়েছিল পাকিস্তান, এবার নৌসেনা নামলে 4 টুকরো হয়ে যেত। তিনি জানান, আইএনএস বিক্রান্ত তখন করাচি বন্দর টার্গেট করে বসে আছে, শুধু ছিল রাজনৈতিক নির্দেশের। কিন্তু সেই নির্দেশ এবারে দেওয়া হয়নি।
যদি রাজনৈতিক নির্দেশ চলে আসতো তাহলে পাকিস্তানের কপালে যে কি দুঃখ ছিল সেটা একমাত্র তারাই বুঝতে পারত। এদিকে রাষ্ট্রীয় মঞ্চে জঙ্গিদের গলায় মালা পরানো, অন্যদিকে নিজেদের দুর্বলতা ঢাকতে আন্তর্জাতিক সম্মেলনে কান্নাকাটি। আর ভারত প্রতিটা হামলার পর নিচ্ছে সূক্ষ্মভাবে প্রতিশোধ। এটাই ভারতের কূটনৈতিক ভারসাম্য। ভারত কিন্তু বারবার বলেছে যুদ্ধ নয়, শান্তি চাই। তার মানে এই নয় যে কেউ প্ররোচনা করলে ভারত চুপ থাকবে। যদি প্ররোচনা করা হয়, ভারত তাদেরকে ধ্বংস করে দিতেও প্রস্তুত। জঙ্গিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে পাকিস্তান বুঝিয়ে দিল তার ভবিষ্যৎ কোন দিকে তারা নিয়ে যাচ্ছে। আর ভারত কিন্তু প্রস্তুতি নিচ্ছে একের পর এক নানান রকমের সিদ্ধান্তের মাধ্যমে। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন। আর জুড়ে থাকুন মক টক্স বাংলার সাথে। আপনাদের সাথে পরবর্তী কূটনৈতিক আলোচনার জন্য আমিও তৈরি হচ্ছি এবং আপনারাও তৈরি থাকুন পরবর্তী ভিডিওর অপেক্ষায়। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।